নির্বাচন এলেই আমাদের মাথায় অনেক প্রশ্ন ঘোরে, তাই না? যেমন কে দাঁড়ালো, কাকে ভোট দেওয়া উচিত, কিন্তু আমরা যাদের ভোট দেওয়ার কথা ভাবছি তাদের সম্পর্কে আসলে কতটুকু জানি? চলুন আজ আমরা বাংলাদেশের রাজনৈতিক প্রার্থীদের দেওয়া সেই হলফনামার গভীরে ডুব দিই আর দেখি এই কাগজপত্রের ভেতরে ঠিক কি কি তথ্য লুকিয়ে থাকে। দেখুন, প্রত্যেক নির্বাচনের আগে সব প্রার্থীকে একটা খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা দিতে হয়। এটার নাম হলো হলফনামা বা অ্যাফিডেভিট। এটা আসলে একটা শপথ করা বিবৃতি, যেখানে প্রার্থীরা নিজেদের ব্যক্তিগত, আর্থিক আর আইনি তথ্য সবার সামনে প্রকাশ করতে বাধ্য থাকেন। তো প্রশ্ন হলো, এই হলফনামাগুলো আসলে কি বলে? এর ভেতরে এমন কি তথ্য আছে যা একজন ভোটারের জন্য জানাটা খুব জরুরি হতে পারে? চলুন খুঁজে বের করা যাক। আজ আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা দেখব। প্রথমে জানব হলফনামা জিনিসটা কি, এরপর দেখব ব্যক্তিগত তথ্যের অংশে কি থাকে, তারপর প্রার্থীদের ক্রিমিনাল রেকর্ড আর সম্পদের হিসাবটা একটু ঘেঁটে দেখব, আর সবশেষে কথা বলবো এই সব তথ্য একজন নাগরিক হিসেবে আমাদের জন্য কেন এতটা জরুরি। তাহলে চলুন শুরু করা যাক হলফনামার মূল উদ্দেশ্যটা দিয়ে। এটা কিন্তু শুধু একটা সাধারণ ফর্ম না, বরং নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ রাখার জন্য এটা একটা শক্তিশালী আইনি ব্যবস্থা। সহজ করে বললে হলফনামা হলো একটা আইনি প্রতিশ্রুতি। এখানে যে তথ্যই দেওয়া হোক না কেন, প্রার্থীকে শপথ করে বলতে হয় যে সবই সত্যি। যদি কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হয় তার জন্য কিন্তু আইনি ব্যবস্থাও আছে। মানে বুঝতেই পারছেন, স্বচ্ছতা আর জবাবদিহিতার এটাই হলো প্রথম ধাপ। এবার চলুন দলিলের প্রথম অংশে যাই। এইখানে প্রত্যেক প্রার্থী তার একদম বেসিক পরিচয়টা তুলে ধরেন। এই যে দেখুন, এখানে প্রার্থীর নাম, বাবা মায়ের নাম, ঠিকানা, এমনকি তার শিক্ষাগত যোগ্যতার মতো প্রাথমিক তথ্যগুলোও থাকে। এই অংশটা দিয়ে আসলে প্রার্থীর একটা আনুষ্ঠানিক পরিচয় তৈরি হয়। এখন আমরা হলফনামার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বলা যেতে পারে আলোড়ন সৃষ্টিকারী একটা অংশে ঢুকছি। এইখানেই প্রার্থীদের অতীত আর বর্তমানের একটা অন্যরকম চিত্র ফুটে ওঠে। একজন ভোটারের মনে যে প্রশ্নটা সবার আগে আসে তা হল, যাকে ভোট দিয়ে নির্বাচিত করা হচ্ছে তার বিরুদ্ধে কি কোনো গুরুতর অপরাধের অভিযোগ আছে? হলফনামার এই অংশটা ঠিক সেই প্রশ্নেরই উত্তর দেয়। আর এখানেই বৈপরীত্যটা চোখে পড়ার মতো। একদিকে এমন হলফনামা আছে যেখানে ফৌজদারি মামলার ঘরটা একদম ফাঁকা, কিচ্ছু নেই। আবার অন্যদিকে এমন হলফনামাও আছে যেখানে মামলার তালিকা শেষই হতে চায় না, পাতার পর পাতা চলতে থাকে। ১০৪, হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা কোনো সাধারণ সংখ্যা নয়। এটা হলো একজন প্রার্থীর নিজের ঘোষণা করা বিচারাধীন ফৌজদারি মামলার সংখ্যা, আর এই প্রার্থী হলেন মোহাম্মদ আফসার উদ্দিন। আর এটা কিন্তু কোনো বানানো তথ্য নয়। এই যে দেখুন, এটা প্রার্থীর নিজের জমা দেওয়া হলফনামারই একটা অংশ, যেখানে একটার পর একটা করে মোট ১০৪টা মামলার কথা লেখা আছে। এই তথ্যগুলো যেহেতু প্রার্থীদের নিজেদেরই দেওয়া, তাই এর গুরুত্ব অনেক বেশি। আচ্ছা, ফৌজদারি রেকর্ডের পর এবার আসা যাক আরেকটা ইন্টারেস্টিং অধ্যায়, প্রার্থীর আর্থিক স্বচ্ছতা। এখানে প্রার্থীরা তাদের সম্পদ আর আয়ের উৎস নিয়ে বিস্তারিত তথ্য দেন। প্রার্থীরা কোথা থেকে আয় করেন? হলফনামা বলছে এর উৎস বেশ বিন্যস্ত। কেউ হয়তো ব্যবসা থেকে আয় করেন, কেউ কৃষিকাজ থেকে, আবার কারোর আয় আসে বাড়ি ভাড়া বা চাকরি থেকে। আয়ের পরিমাণেও কিন্তু আকাশ পাতাল তফাৎ দেখা যায়। যেমন এই চারটা দেখুন, কি দারুণভাবে দেখাচ্ছে। একদিকে সৈয়দ নোমানের বার্ষিক আয় যেখানে ৮৬ লক্ষ টাকা, সেখানে শাকিল আলমের আয় প্রায় ১৪.৫ লক্ষ টাকা, আর ওমর ফারুকের আয় ৪.৫ লক্ষ টাকার মতো। এই তথ্যগুলো প্রার্থীদের আর্থিক অবস্থার একটা পরিষ্কার ছবি দেয়। আর এই ঘোষণায় প্রার্থীদেরকে কিন্তু একদম খুঁটিনাটি তথ্য দিতে হয়। মানে তাদের হাতে নগদ কত আছে, ব্যাংকে কত জমা আছে, কি গাড়ি ব্যবহার করেন, তার দাম কত, এমনকি কি পরিমাণ সোনা আছে সেটাও ঘোষণা করতে হয়। এই টেবিলটা দেখুন, কয়েকজন প্রার্থীর সম্পদের একটা তুলনামূলক চিত্র এখানে দেয়া হয়েছে। এখানে আমরা অস্থাবর সম্পদ, মানে যেগুলো সহজে নড়াচড়া করা যায়, যেমন নগদ টাকা বা গাড়ি, আর স্থাবর সম্পদ, মানে যেমন জমি বা বাড়ি, এই দুইটার মূল্যের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি। এই সংখ্যাগুলো প্রার্থীদের আর্থিক প্রেক্ষাপট বুঝতে অনেক সাহায্য করে। তো আমরা অনেক তথ্য আর সংখ্যা দেখলাম, কিন্তু আসল প্রশ্ন হলো এই সব তথ্যের মানে কি? এই শেষ অংশে আমরা সেটাই বোঝার চেষ্টা করব। প্রত্যেকটা হলফনামার শেষে এই লাইনটা থাকে। এটা কিন্তু একটা সাধারণ বাক্য নয়,
এটা একটা শপথ। প্রার্থী আইনত ঘোষণা করছেন যে তিনি যা যা বলেছেন তার সবই সত্যি। আর এই একটা বাক্যই পুরো ডকুমেন্টটাকে এতটা শক্তিশালী করে তুলেছে। তাহলে মূল কথাটা হলো এই হলফনামাগুলো আসলে ভোটারের হাতে একটা বিরাট বড় হাতিয়ার। এর মাধ্যমে একজন প্রার্থীকে তার নিজের দেওয়া তথ্যের ভিত্তিতেই মাপা যায়। তার অতীত কেমন, তার আর্থিক অবস্থা কি, তার বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ আছে কিনা, এই সব কিছু জেনে একজন ভোটার কিন্তু আরও অনেকভাবেই সিদ্ধান্ত নিতে পারেন। প্রার্থীরা তাদের তথ্য সবার সামনে তুলে ধরেছেন। এখন এই তথ্যকে কিভাবে ব্যবহার করা হবে, কিভাবে প্রার্থীদের মূল্যায়ন করা হবে, সেই দায়িত্বটা কিন্তু আমাদের সবার, যারা একটা সচেতন নাগরিক সমাজ গড়তে চাই।